আর ব্লেজ দ্য মিলোয়িং ইয়ার, মিলোয়িং ইয়ার বলতে এখানে অটামকে বোঝানো হচ্ছে, শরৎকাল। শরৎকাল যেটা সিম্বলিক্যালি বোঝানো হয় যৌবনকালকে। যে অর ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ, অথবা আমরা আশীর্বাদ পাবো। এই যে যৌবনকালে এসে যে আমরা আশীর্বাদ পাবো, এটা কি করে হয়? when the blast of winter appear, এবং যখন প্রবল বায়ু প্রবাহিত হবে। ব্লাস্ট অফ উইন্টার বলতে এখানে বার্ধক্যকালকে বোঝানো হচ্ছে, যে যখন আমরা বার্ধক্যে পৌঁছাবো, তখন গিয়ে আমরা কিভাবে এই যে শরৎকাল অর্থাৎ যৌবনকালে এই আশীর্বাদটা পাবো। এই হচ্ছে আচ্ছা, এটা বুঝলাম না। এখানে প্রথম থেকে দেখো কি বলছে, যে হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, কিভাবে এই গ্রীষ্মকালটা তাহলে জেগে উঠবে। অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা যে এই যে যৌবনকালের সামার ফ্রুট বলতে কৈশোরকালটাকে বোঝানো হচ্ছে, যৌবনকাল না, কৈশোরকাল অর্থাৎ অ্যাডোলিসেন্স যেটা, যে আহ, আর শুধু সামার বলতে, হ্যাঁ, শুধু সামার বলতে কাকে বোঝানো হচ্ছে? শুধু সামার বলতে এই কৈশোরকালটাকেই বোঝানো হয়। আর ফ্রুটস বলতে কৈশোরকালের যে কাজকর্ম যেটা, সেটাকে বোঝানো হয়, সময়টাকে, সামার দ্বারা যা সময়কে বোঝানো হয়। আর সামার ফ্রুটস বলতে যে ওই সময়ের কাজকর্মগুলোকে বোঝানো হয়। নাকি সামার দ্বারা শিশুকাল আর সামার ফ্রুটস দ্বারা কৈশোর? না না, শিশুকাল কে বোঝানো হচ্ছে তোমার এই যে স্প্রিং দিয়ে, পিওর জয় যেটা, স্প্রিং ডে। আচ্ছা, তারপরে কি বলছে যে অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিপস ডিস্ট্রয়, অথবা কিভাবে আমরা তা জমা করব বা পাবো যা কিছু দুঃখ নষ্ট করে দেয়। অর ব্লেস, এখান থেকে কিন্তু ওই রেফারেন্সটা যাচ্ছে, অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, অথবা আমরা আশীর্বাদ পাবো এই মেলোয়িং ইয়ারে, অর্থাৎ শরৎকালে বা যৌবনকালে। ওয়েন, ওয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, যখন এই দুর্যোগ দেখা দেয়, অর্থাৎ জীবনটা যখন শেষ হয়ে যায়। কারণ শুরু থেকে নষ্ট হয়ে আসতেছে একটা জিনিস। প্রথমে যদি আহ কুড়িটা নষ্ট হয়ে যায় তাহলে ফুল হচ্ছে না, ফুল যখন হচ্ছে না তখন ফলও হচ্ছে না। তো এগুলো যখন হচ্ছে না, গাছটা কিন্তু এমনিতেই ওর আর সামনের দিকে অ্যাডভান্স হতে পারছে না, মানে ওর ডেভেলপমেন্ট আর আসতেছে না। ওটাই বোঝাতে চাচ্ছে যে একটা শিশু যখন ছোটবেলাতে তার আনন্দটা নষ্ট হয়ে যাচ্ছে, সে পড়াকেন্দ্রিক একটা ভয় চলে আসতেছে, স্কুলটাকে সে ভয় পাচ্ছে, বিরক্তিকর একটা জায়গা মনে করছে, তাহলে এই শিশু তো বড় হয়ে সে নিজের জন্য বা তার নেশনের জন্য বা তার পরিবারের জন্য ভালো কিছু দিবে, এটা তো আশা করা যায় না। মূল কাহিনীটা হলো এই। মানে স্যার ব্লেস মিলোইং মানে কি কি? অর্থ দিচ্ছে? মেলোয়িং ইয়ার বলতে বোঝানো হচ্ছে এখানে যৌবনকাল। মেলোয়িং ইয়ার বলতে একটা ঋতুকে বোঝানো হয়, অটাম। অটাম এখানে, এটা হচ্ছে অটাম, আর উপরে তিনটা ঋতুর নাম সরাসরি উল্লেখ আছে। এ সব মিলিয়ে এই কবিতায় চারটি ঋতুর নাম বলা আছে। চারটি ঋতু এই যে এখানেই আছে, মেলোয়িং ইয়ার তোমাদের লিখে দিয়েছি, যে মেলোয়িং ইয়ার মিনস অটাম। স্যার, এখানে ব্লেস কি অর্থ দিচ্ছে? ব্লেস ব্লেস বলতে তোমার আহ রেজাল্টটাকে বোঝানো হচ্ছে, যে তুমি যে যে তোমার কাজকর্ম করে যে একটা ফলাফল পাবা, ভালো কিছু যে আশীর্বাদ পাবা, যে অতীতে যে কাজগুলো করলে তার থেকে পজিটিভ জিনিসগুলো তোমার মধ্যে ফিউচারে চলে আসবে, সেটা আর আসতেছে না। এই জন্য বোঝানো হচ্ছে যে ব্লেসটা। আর কোনো সমস্যা? এখানে কিছু ইনফরমেশন গুলো দেয়া আছে, এগুলো তোমরা দেখতে পাবে অনেকগুলো, তোমরা নিজেরাও পড়ো। তারপরে যদি না বোঝো তখন আমাকে বলো। তাহলে আমি নিচে আরেকটা দেয়া আছে শিল্পী। আচ্ছা, এখানে কয়েকটা এমসিকিউ আমি দিতে পারছি, বলো দেখি এমসিকিউ গুলো কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। What emotion do the following lines express? How can the bird that is born for joy sit in a haze and sing? কি বোঝানো হচ্ছে এটি? এটা গুচ্ছ পরীক্ষায় আছে 2020-21 শিক্ষাবর্ষে। তাহলে কোনটা হবে? গ্রিফ। গ্রিফ হবে, হ্যাঁ। The poet William Blake has compared the schoolboy to dash.
কার সঙ্গে তুলনা করেছেন উইলিয়াম ব্লেক? শিশুটিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? A caged bird. A A caged bird. caged bird. 3 নাম্বারটা, হ্যাঁ, কেজ বার্ড। আচ্ছা, তারপরে যেটি আছে যে ও ফাদার এন্ড মাদার, ইফ বার্ডস আর নেভড এন্ড ব্লজমস ব্লোন অ্যাওয়ে, ফ্রম হুইচ পোয়েম দিস লাইনস হ্যাভ বিন টেকেন। এই কোশ্চেনটা করা হয়েছে The ইসলামিক schoolboy. ইউনিভার্সিটি, The ইসলামিক schoolboy. ইউনিভার্সিটি 2017-18 শিক্ষাবর্ষে তা উল্লেখ করাই আছে। তাহলে কি দা স্কুল বয়, এটা তো যেহেতু আমরা এখনই পড়লাম। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, হোয়াট ইজ দ্য নেক্সট লাইন, এর পরের লাইন কোনটা? দেখছো কবিতা থেকে এভাবে কোশ্চেন করা হয়। এই কোশ্চেনটা করা হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি 2016 শিক্ষাবর্ষে। তাহলে Drop Regina his tender wings. King. C number. এর যে পরের লাইন কোনটা? হাউ A ক্যান number. দ্যাট ইজ বর্ন ফর জয়, A তার হবে। A number. এ নাম্বারটা, সিট ইন আ কেজ এন্ড সিং। এই তো উপরের লাইনেই তো আছে, এই যে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন আ কেজ এন্ড সিং। তো কোশ্চেন এই প্যাটার্নে হয়, আরো দিলে তাহলে বুঝতে পারতে, কিন্তু এতগুলো আছে এগুলো আর রেডি করতে পারিনি, সময় হয়নি। যাই হোক, আহ শিল্পীর গল্পটা আমরা পড়তে পারি, এটা সময় লাগবে না, খুব অল্প সময় করা যাবে, এই এতটুকুই। স্যার একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর অ্যান্সার গুলো একটু বলে দিবেন? কোনগুলোর? ওই যে বইয়ে পয়েন্ট সি দিয়ে কোয়েশ্চেন দেওয়া। এই যে এখানে উত্তরগুলো বলে দেয়া আছে, ওইগুলো এক্সপ্লেনেশন দেয়া আছে, ওখানে এক্সপ্লেনেশন দেয়া আছে। স্যার এগুলোর স্লাইডে একটু গ্রুপে ছবি দিয়েন তো। কোনটার? এই যে মানে কবিতা পড়ার আগেও যে ইনফরমেশন গুলো ছিল আর এইগুলা। আচ্ছা, এগুলো পিডিএফ করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, পুরো ফাইলটা পিডিএফ করে। এবং কবিতা পড়ানোর উদ্দেশ্য যে কারণে তোমাদের, সেটি হলো যে তোমাদের যদিও থিম নাই সিলেবাসে, বাট সামারি আছে, সামারি আছে, এটি একটি বিষয়। পাশাপাশি তোমাদের মেডিকেল ভার্সিটি যেখানে পরীক্ষা দেওয়া না কেন, ফার্স্ট পেপার থেকে গল্প আসে, যে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করবে, এই যে দেখতেই পাচ্ছ কোশ্চেন করছে। আচ্ছা, আমরা এইটা পড়ি, শিল্পীর গল্প পড়ি। শিল্পী আহ খুব কম বয়সে এর বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় প্রতিবেশী যারা আছে, তা একে আহ, সন্তান নেওয়ার জন্য খুব চাপাচাপি করে। তো শিল্পী, বাংলাদেশে 10,000 গ্রুপ আছে, যেটি কানাডার একটা প্রকল্পের হয়ে কাজ করে। এই 10,000 গ্রুপের একটি গ্রুপ শিল্পীদের গ্রামে আছে, ওই গ্রামের এক সদস্য শিল্পী। এই গ্রুপের কাজ হলো যে বাল্য বিয়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, পাশাপাশি যাদের বিয়ে হয়ে গেছে কম বয়সে, তাদেরকে তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে, তাড়াতাড়ি সন্তান নিলে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি তারা হবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করা। তো এগুলো নিয়ে কাজ করে এই গ্রুপ, এই গ্রুপের একজন সদস্য শিল্পী। শিল্পী যখন তাড়াতাড়ি সন্তান নিলে যে ঝুঁকিগুলো হবে, স্বাস্থ্য জটিলতাগুলো হবে, এগুলো সম্পর্কে জানতে পারে, ও আর হাজবেন্ডকে বলে, ওর হাজবেন্ডও আসে এবং স্বাস্থ্যকর্মী ওর হাজবেন্ডকে বুঝিয়ে দেয়। তো তারপরে এরা সন্তান আরো 5 বছর পরে নিতে চায়, বাট ওর শ্বশুর শাশুড়ি এবং প্রতিবেশীরা খুব চাপাচাপি করে, তাদেরকে এরা দুইজন অনেক চেষ্টা করে বোঝাতে, বোঝাতে পারে না। তখন পিতামাতার বয়সী একজন অ্যাডভাইজারকে নেয়, যারা যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাবা পিতামাতা যারা আছে তাদের সঙ্গে কথা বলার জন্য। তো ওই অ্যাডভাইজার গিয়ে ওনাদেরকে বোঝায়, ওনারা বুঝতে পারে। তারপরে আর এদেরকে চাপাচাপি করে না, এবং তারা নিজেরাও, এই শিল্পী শ্বশুর শাশুড়ি এবং প্রতিবেশীরা বাল্য বিয়ে এর বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তাড়াতাড়ি সন্তান নেওয়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এই হচ্ছে প্যাসেজটা, আর কিছু না। তবে শিল্পীর এই প্যাসেজ থেকে রাইট ফ্রম ভার্ব কোশ্চেন হয়েছে, তারপরে আহ প্রিপজিশন কোশ্চেন হয়েছে, আর এমনিতেই তো প্যাসেজ হিসাবে হয়েছেই। অনেক বেশি ইম্পর্টেন্ট, এটি বোঝার চেষ্টা করো, দেখো যে কোনো সমস্যা হয় কিনা। এটারও তো এমসিকিউ গুলা ওঠানো নাই।
আচ্ছা দেখো, যেগুলো আসবে সেগুলো আমি বলার চেষ্টা করব। শিল্পী ওয়াজ অনলি 15 years old. শিল্পীর বয়স মাত্র 15 বছর। When she married রশিদ in 2008, যখন তার বিয়ে হয়ে যায় 2008 সালে রশিদের সঙ্গে। এটি অ্যাডজেক্টিভ ক্লজ, বোঝাই যাচ্ছে এটি। ম্যারিং অফ ডটার অ্যাট অ্যান আর্লি এজ, যে কম বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটি মানসম্মত অনুশীলন ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্যই, লিভিং ইন রুরাল বাংলাদেশ, যারা গ্রাম বাংলায় বাস করছে। কি বলবা এটাকে, লিভিং ইন রুরাল বাংলাদেশ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আফটার হার ওয়েডিং, এটি কি হবে? প্রথমটাতে when she married রশিদ in 2008, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ কেন হবে? 15 years old এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে ওই বয়সে। তার বিয়ে হয়েছিল কখন? 15 years ওল্ড বিয়ে হয়েছিল। যে শিল্পী ছিল মাত্র 15 বছর যখন তার বিয়ে হয় রশিদের সঙ্গে। তার মানে হোয়েনটা কার পরিবর্তে ব্যবহার করা হলো? এর পরিবর্তে ব্যবহার করা হলো না? হয়েছে? রেসপন্স করবে, তোমার আইডিয়া ক্লিয়ার হলো কিনা? স্যার আমি তো বলছি, আপনি শুনতে পারেন। কেউই শুনতে পাইনি, শুধু আমি একা না। আচ্ছা, আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে, এটি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। শিল্পী যোগদান করে আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটি স্থানীয় ক্ষমতায়ন দলে, দ্যাট প্রোভাইডস adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. পুরোটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝার চেষ্টা করো কোথা থেকে কি হচ্ছে। যে কি বলছে, যে সে যোগদান করে একটা স্থানীয় ক্ষমতায়ন দলে, যে দলটি সরবরাহ করে কিশোরী মেয়েদেরকে ওই সুযোগ সুবিধাগুলো দিয়ে যেগুলোর প্রয়োজন হয় আস্তে আস্তে সাংস্কৃতিক যে অনুশীলনের পরিবর্তন হয় এগুলোর সঙ্গে খাপ খাইতে, পার্টিকুলারলি বিশেষ করে ওই সকল মেয়েরা যারা তাড়াতাড়ি বিয়ে করেছে এবং সন্তান ধারণ করেছে। এখানে কয়েকটা আমি কোশ্চেন করব, তারপর তোমাদের কোশ্চেন তোমরা করবা। সেটি হলো যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডজেক্টিভ হলো, যেটা বলে দিয়েছি আমি। তোমরা বলো তো যে এইটা কি? এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? পাস্ট পার্টিসিপল হিসাবে, তাই না? নন ফাইনাইট ভার্ব পাস্ট পার্টিসিপল হিসাবে। আচ্ছা, এই টার্মটাকে কি বলবা? স্যার টুলস কে মডিফাই করতেছে, এই জন্য বলা যাবে না? না না, নিডেড নিডেড তো পাস্ট পার্টিসিপল। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাঁ, ফাইনাইট ভার্ব হলো প্রোভাইডস। তো এখানে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করছে, নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস। যেটা তুমি যদি ক্লাস করতে চাও তাহলে দিতে পারো যে হুইচ আর নিডেড, হুইচ আর নিডেড। এখানে হুইচ টুলস আর দিলেই মডিফাই করতেছে না, টুলস কে মডিফাই করছে। হ্যাঁ। সেটাই বললাম। আচ্ছা, এইটাকে কি বলবা দেখি কতটা মনে আছে তোমাদের? টু গ্রাজুয়ালি চেঞ্জ, বলো কি বলবে এটাকে? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটি এটি একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের নাম কি? এটাকে কোন ধরনের স্যার ইনফিনিটিভ? অপশন। দেখো যে টু এর পরে কি ভার্ব আছে? টু এর পরে আছে অ্যাডভার্ব, তারপরে গিয়ে ভার্ব। স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট, ইনফিনিটিভ। স্প্লিট বা ক্ল্যাপড ইনফিনিটিভ শিখাইছিলাম তোমাদের। যে ইনফিনিটিভের ক্লাসিফিকেশনেই আছে, দেখো শীট বের করে দেখে নিও। যে স্প্লিট বা ক্ল্যাপড ইনফিনিটিভ, যে টু এর পরে অ্যাডভার্ব তারপরে গিয়ে ভার্ব। পার্টিকুলারলি দোজ পার্টেনিং টু আর্লি ম্যারেজ, এই যে পার্টেনিং টু আর্লি ম্যারেজ, এটি কি কিসের কাজ করছে? বলো, পার্টেনিং টু আর্লি পার্টিসিপল। ম্যারেজ। হ্যাঁ,
প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব দ্রুত বলতে হবে, অনেক রাত হয়ে গেছে, আর 10-15 মিনিটে সারতে হবে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, এই দলের যে কর্মকাণ্ডগুলো, ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত, ডিসকাশনস, আলোচনা করা, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি, যে কিভাবে, মানে সবচেয়ে কার্যকরী ভাবে, কি করে সবচেয়ে কার্যকরী ভাবে চেঞ্জ বিহেভিয়ার, এই আচরণের পরিবর্তনগুলো আনা যায়। কোন আচরণ? রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, যেগুলো প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যাজ ওয়েল অ্যাজ অন কাউন্সেলিং, এছাড়াও একজনের সঙ্গে আরেকজনের পরামর্শের সুযোগ আছে। কাউন্সেলিং করা মানে পরামর্শ করা। তো এখানে কি বলবো আমরা, গ্রামার কি পাইলাম? এটা এটা ফ্রেজ, হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু। বিহেভিয়ার এখানে কিন্তু রিলেটেড নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে, পাস্ট পার্টিসিপল হিসেবে। একটু খেয়াল করো, গ্রামারটা বোঝার চেষ্টা করো, তারপর অ্যাডভান্স হও। এতটুকু এটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, কারণ অন প্রিপজিশন আছে, তো প্রিপজিশনের পরে আছে, তো এটি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা এটাকে নাউন ফ্রেজ বলতে পারছি। তারপরে এখান থেকে যদি আবার ধরে নেই যে এইটা কি, তাহলে এটাকে বলতে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটি বিহেভিয়ারকে মডিফাই করেছে। তোমাদের কনসেপশন ক্লিয়ার না হলে জিজ্ঞেস করো একটু। আর যদি পুরোটাই বলা হয়, মনে করো যে মাঝখানে আর ঝামেলা করতে চাচ্ছে না, একদম হাউ থেকে শুরু করে শেষ পর্যন্ত আনতেছে, তাহলে কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে, তাহলে নাউন ফ্রেজ হবে, কারণ পুরোটাই হচ্ছে যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। স্যার আচ্ছা, এর আগের প্রশ্ন আছে আমার। বলেন। কালচারাল প্র্যাকটিস বলতে এখানে কি বোঝাচ্ছে, আর কালচারাল প্র্যাকটিস এর জন্য কি টুলস দরকার এই প্যাসেজ অনুযায়ী? তার আগে তোমাকে বুঝতে হবে যে কালচারটা কি। কালচার বলতে কি বোঝো তুমি হ্যাঁ, বাই কালচার? বলো, কালচার বলতে তুমি কি বোঝো? কালচার সমাজ যেভাবে চলতে বলে সেই রকম সবকিছু মানায় চলা। কালচার হলো যে আরো আমাদের, অনেক। শোনো, কালচার অনেক বড় একটা বিষয়, যে আমরা যে ধরনের, যেভাবে কথা বলি, যে ধরনের ভাষা বা শব্দ ব্যবহার করি, এটি কালচারে অন্তর্ভুক্ত। যে ধরনের পোশাক পরি, যে ধরনের খাবার খাই, যে ধরনের ঘরবাড়ি তৈরি করি, যে ধরনের সামাজিক অনুষ্ঠান পালন করি, গান গাই, নাটক করি, সিনেমা সিনেমা দেখি বা সিনেমা করি, তো সবকিছুই হচ্ছে আমাদের কালচারে অন্তর্ভুক্ত। এবং দেখবে যে একটা মানুষ থেকে আরেকটা মানুষের কিন্তু কিছু আচরণগত পার্থক্য থাকে। তোমরা দুই বোন একই সঙ্গে সারাদিন থাকো, একই রুমে ঘুমাও, একই বাসায় থাকো, সবকিছু ঠিক আছে, তারপরে দেখবে দুইজনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। আবার পাশাপাশি দুটো পরিবার আছে, একই ফ্ল্যাটে থাকে, তারপরে দুটো পরিবারের মধ্যে পার্থক্য থাকে। আবার এক গ্রাম থেকে আরেক গ্রামের পার্থক্য থাকে, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক দেশ থেকে আরেক দেশে, এক জেলা থেকে আরেক জেলায়। এই যে পার্থক্যগুলো থাকে, এই পার্থক্যগুলোকে বলা হয় কালচারাল ডিফারেন্স, সাংস্কৃতিক পার্থক্য। তো সংস্কৃতি অনুসারে তোমার কিছু কিছু এলাকার প্র্যাকটিস হলো যে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে, যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় তত বেটার। যেমন রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো যদি পড়ো, তাহলে 12 বছর বয়সে সেটা নাকি অনেক বেশি বয়স হয়ে গেল, বিয়ের বয়স পার হয়ে গেল। হৈমন্তী নাটকে যদি পড়ো, তাহলে সেখানেও দেখবে যে 12 বছর হৈমন্তীর হয়ে গেছে, তার মানে বিয়ের বয়স প্রায় পার হয়ে গেছে। বিয়ে দেওয়া কঠিন, মানে আগের যুগে তো কোলের বাচ্চার বিয়ে দিয়ে দিত। তো এই যে এই কালচারাল প্র্যাকটিসটাকে বোঝানো হচ্ছে যে যে এলাকায় যে ধরনের কালচার আছে, সেই প্র্যাকটিসের কথা বলা হচ্ছে। যে এলাকায় যে ধরনের নিয়ম কানুন চলে এই বিয়ের বিষয়। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। এই কালচারাল প্র্যাকটিসের সাথে আহ, মানে টুলস যে বলা হয়েছে না, যে প্রোভাইডস অ্যাডোলেসেন্ট টুলস গার্লস উইথ বলতে দ্য নিয়ম টুলস নিয়ম নিডেড টু নীতিগুলোকে বোঝানো হচ্ছে, এখানে কোনো যন্ত্রপাতি না। টুলস বলতে এখানে আহ নিয়ম নীতিগুলো, রুলস গুলোকে, যে আচ্ছা, বুঝছি। নিয়ম কানুন গুলো আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। এখানে কোনো যন্ত্রপাতি বা কোনো অস্ত্র টস্ত্র কিছু না, বা কোনো ম্যাটেরিয়াল না আর কি, কোনো বস্তু নয়। আচ্ছা, ইট অলসো অফার্স, এটি আমাদেরকে কি করে, যে প্রস্তাব দেয়। কিসে প্রস্তাব দেয়? পিয়ার টু পিয়ার সাপোর্ট। পিয়ার টু পিয়ার সাপোর্ট মানে তোমার সমবয়সী আরেকজন আছে, তাকে সবকিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তুমি এখন নতুন একজন সদস্য সেখানে যাচ্ছ, তোমার যত কোশ্চেন আছে তোমার সমবয়সী আরেকজনকে তুমি সেটা জিজ্ঞেস করবে, সে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে।
কারণ তোমার থেকে অনেক বড় কাউকে বলতে গেলে তোমার লজ্জা লাগবে, ছোটর কাছে লজ্জা লাগবে। তো সমবয়সী একজনকে দিয়ে দিছে, যার কাছে তুমি তোমার সব কথা বলতে পারো, সে তোমার প্রবলেম সলভ করবে। এই জন্য বলছে পিয়ার টু পিয়ার সাপোর্ট। লাইফ স্কিলস ট্রেনিং, যে জীবন সম্পর্কিত যে দক্ষতাগুলো আছে সেগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস, যা সাহায্য করে, কাকে সাহায্য করে? কিশোর কিশোরীদেরকে সাহায্য করে। কোন ধরনের সাহায্য করে? সে নো টু আর্লি ম্যারেজ, বাল্য বিয়েকে না বলতে সাহায্য করে। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এর মধ্যে আমরা আরেকটা গ্রামার খুঁজে পেয়েছি, সেটি হলো যে এই হেল্প কে একটু দেখো, যে হেল্প, হেল্প এখানে বেয়ার ইনফিনিটিভ, যে কারণে সে এর আগে কিন্তু টু নাই, সে এর আগে টু নাই, টু হচ্ছে এখানে ইনফিনিটিভ। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই ক্ষমতায়ন দল, ইজ ওয়ান অফ দ্য মোর 10,000 গ্রুপস, মোর দেন 10,000 গ্রুপস, যে 10,000-এরও যে বেশি দল আছে তাদের মধ্যে, এই 10,000-এরও বেশি দলের মধ্যে তাদের এই দলটা হচ্ছে একটি গ্রুপ, সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেগুলোকে সমর্থন দেয় স্থানীয় কিছু এনজিও, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, যারা কাজ করছে সমস্ত বাংলাদেশে। এটি অ্যাডজেক্টিভ ক্লজ। সাপোর্টেড থেকে নন ফাইনাইট ভার্ব পাস্ট পার্টিসিপলে কাজ করছে। দিস এনজিওস ওয়ার্ক, এই এনজিও গুলো কাজ করে থ্রু কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এটা একটা প্রকল্পের নাম যেটি কানাডায় অবস্থিত। তো এই প্রকল্পটির যত অর্থ লাগে এরা দেয়, এবং এই প্রকল্পের কাছ থেকে অর্থ নিয়ে এই এনজিও গুলো বাংলাদেশে এই দলগুলোকে চালায়। হুইচ অলসো এইমস, হুইচ বলতে কাকে বোঝানো হচ্ছে? এই প্রজেক্টকে বোঝানো হচ্ছে। এটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যে হুইচ অলসো এইমস, যার লক্ষ্যটা হলো টু ইনক্রিজ, বৃদ্ধি করা, কি? অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার, সুযোগ পাওয়ার অধিকার। কোন ক্ষেত্রে? কোয়ালিটি হেলথ সার্ভিসেস, মানসম্মত স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকারকে নিশ্চিত করে। অ্যান্ড ফর অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের জন্য। এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, একটি দলের অধিবেশনের সময় শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারলো দ্য পটেনশিয়াল হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, যে সম্ভাবনাময় ক্ষতিকর প্রভাবগুলো যে এই বাল্য বিয়ে ও তাড়াতাড়ি সন্তান ধারণের। হোয়াইল ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড, যখন মাতৃমৃত্যু বাংলাদেশে হ্রাস পেয়েছে বাই মোর দেন 50%, 50%-এরও বেশি, সিন্স 2001, 2001 থেকে, দ্য রেট রিমেইনস হাই উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ, যে এই হারটা এখনো অনেক উঁচুই থেকে গেছে, কারণ 1 লক্ষের মধ্যে এখনো 173 জন মা মারা যায়। লাইভ বার্থস ইন 2017 সালে ড্রপিং ফ্রম 322 ইন 2001, 2001 সালে যেখানে 1 লক্ষ মা সন্তান জন্ম দিতে গিয়ে 322 জন মারা যেত 2001 সালের হিসেবে, সেটি দেখা যাচ্ছে 2017 সালে এসে 1 লক্ষ মা সন্তান জন্ম দিতে গিয়ে 173 জন মারা যাচ্ছেন। গার্লস হু গেট প্রেগনেন্ট, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, যে মেয়েরা সন্তান ধারণ করে ফেলে আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, যে মারাত্মক স্বাস্থ্য জটিলতার ঝুঁকির মধ্যে আছে। দিস ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত, ডেঞ্জারাস হেমোরেজ অ্যান্ড পিস্টুলা, বিপজ্জনক হেমোরেজ এবং পিস্টুলা, এই রোগগুলো। পেইনফুল ইন্টারনাল ইনজুরি, এটি এক ধরনের অভ্যন্তরীণ আঘাতের কারণে ব্যথা হয়। কজড বাই, কেন হয় সেটা বলছে, যে কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যে সন্তান জন্ম দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে তার যে ভিতরে যখন আঘাত পায় বা আহত হয় তখন এই ব্যথাটা হয়, এটাকে বলা হচ্ছে পিস্টুলা। দ্যাট কমনলি লিডস, যা সাধারণভাবে নিয়ে যায় সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, যে মারাত্মক মাতৃ মৃত্যুর দিকে, অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিকভাবে বঞ্চিতর দিকে নিয়ে যায়। কারণ গ্রামগুলোতে কারো সন্তান মারা গেলে ওই মাকে আর পজিটিভলি দেখা হয় না, অপয়া বলে গণ্য করে তারা। এটা একটা কুসংস্কার আর কি। স্যার, হ্যাঁ, এই যে পেইনফুল ইনজুরি, এইটুকু হচ্ছে যে ফিস্টুলা,
এর অ্যাপোজিশন হিসেবে কাজ করছে না এখানে? পিস্টুলাকে ব্যাখ্যা করতে হবে। And personally, I have no idea about this disease. Uh, that is better. আচ্ছা, তারপরে কি বলছে? তোমাদের কেউ unmute করার কারণে কি আনমিউট করে রাখছে? আচ্ছা, ছোঁয়া তুমি একটু মিউট করে দাও তো। ওকে, রাইট নাও ইটস ওকে। দেখো তারপর কি তাহলে ওটা কিসের? হ্যাঁ, ওই যে আ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, হ্যাঁ, এটা এটা তো কিসের কাজ করতেছে? ও অ্যাপোজিশনের এই যে পিস্টুলা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে না। When শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, যখন শিল্পী ওই ঝুঁকিগুলো সম্পর্কে শুনলো, অ্যাডভার্ব ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ। শি ইনভাইটেড হার হাজবেন্ড, সে তার স্বামীকে ডাকলো। রশিদ, এই যে রশিদ, এটিও অ্যাপোজিশন। যখন তোমরা দেখবে যে এভাবে আগে পরে কমা আছে, সেটি মানে হাজবেন্ডের অ্যাপোজিশন হিসেবে কাজ করছে, কারণ হাজবেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। টু ডিসকাস, কেন ডাকলো? টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর, একজন উপদেষ্টার সঙ্গে প্রেগনেন্সি নিয়ে অর্থাৎ সন্তান ধারণের বিষয় নিয়ে আলোচনা করতে। তো এটি অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। ওয়াই দ্বারা কোশ্চেন করা যাচ্ছে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, যদি আমরা আফটার থেকে ধরি তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হবে, আর আফটারের পর থেকে যদি ধরি তাহলে নাউন ফ্রেজ হয়ে যাবে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে তখন। রশিদ অ্যাগ্রিড টু ডিলে, রশিদ রাজি হলো দেরি করতে। হ্যাভিং চিলড্রেন, সন্তান নেয়ার বিষয়ে, ফর 5 ইয়ার্স, 5 বছর। তো এখানে ডেসপাইটটা প্রিপজিশন, যেটা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, এবং এটি নাউনের কাজ করছে। ইনফিনিটিভ এখানে নাউনের কাজ করছে। আর ডেসপাইটটা মনে রাখতে বললাম, এটি প্রিপজিশন হিসেবে। ডেসপাইট প্রেসার্স ফ্রম হিজ প্যারেন্টস, যদিও চাপ ছিল তার পিতামাতার কাছ থেকে, এন্ড নেইবার্স, প্রতিবেশীদের কাছ থেকে, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, অফস্প্রিং মানেও সন্তান, যে ইংলিশ তোমাদেরকে আমি আগেও বলেছি যে অফস্প্রিং, ইস্যু, চিলড্রেন বা চাইল্ড, এগুলো মানে হলো সন্তান। তো তাদের কাছ থেকে চাপ ছিল কিসের? টু প্রডিউস অ্যান অফস্প্রিং, একটি সন্তান নেয়ার বিষয়ে চাপ ছিল। টুগেদার, একসঙ্গে, অ্যাডভার্বেটিভ। দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য কর্মীর সঙ্গে এরা দেখা করলো। হু ইনফর্ম, যে তাদেরকে জানালো। অ্যাডজেক্টিভ ক্লজ, যে তাদেরকে জানালো, কে জানালো? স্বাস্থ্যকর্মী জানালো। অ্যাবাউট ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, বিভিন্ন ধরনের যে পরিবার পরিকল্পনার আহ, সুযোগগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে জানালো। শিল্পীজ মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীরা কন্টিনিউড, ক্রমাগতভাবে, প্রেসারাইজড দ্য নিউলি ওয়েডস, এই নববিবাহিতা দম্পতিকে চাপ দিয়েই যাচ্ছিল। প্রেসারাইজ, প্রেসারের ভার হলো প্রেসারাইজ, এটা মনে রাখো। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকা বা গভীরভাবে থাকা এই সাংস্কৃতিক অনুশীলন, অ্যান্ড ট্রেডিশন, এবং ঐতিহ্য, কস্ট, ঘটালো আর রিফট, একটি ভাঙ্গন, বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ, শিল্পী এবং রশিদের সঙ্গে, দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের যৌথ পরিবারের। এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবার, আর নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার। সাম অফ দোজ মেম্বার হুজ মেম্বার্স, যে পরিবারগুলোর কিছু সদস্য, ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজড দ্য কাপল, যে অপমান করলো এবং সমালোচনা করলো এই দম্পতিকে। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস, তাদের নিকট আত্মীয়দেরকে বোঝাতে ব্যর্থ হয়ে, অফ দ্য রিস্ক, ওই ঝুঁকিগুলো সম্পর্কে। শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন, শিল্পী এবং রশিদ ফিরে গেল, টু দ্য কাউন্সিলর, উপদেষ্টার কাছে। দে টুক দ্য হেল্প অফ আ প্যারেন্ট পেয়ার, পিতামাতার বয়সী একজন উপদেষ্টার সাহায্য তারা নিল। হেল্প এখানে নাউন হিসেবে কাজ করছে। হু হ্যাড বিন ট্রেইন, যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টু স্পিক টু আদার প্যারেন্টস, অন্য পিতামাতার সঙ্গে কথা বলতে। অ্যাবাউট অ্যাডোলিসেন্ট ইস্যুস, কিশোর কিশোরীদের বিষয়গুলো নিয়ে। অ্যাডজেক্টিভ ক্লাস। শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স, প্রতিবেশীরা, ইভেনচুয়ালি, অবশেষে, কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো,
দ্য হার্মফুল ইফেক্টস, ওই ক্ষতিকর প্রভাবগুলো, অফ আর্লি প্রেগন্যান্সি, তাড়াতাড়ি সন্তান নেয়ার, অন মাদার অ্যান্ড চাইল্ড, মা ও শিশুর উপরে। এটাকে কি বলবা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, দুটোই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাও যদি সেপারেট করে ধরা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওইটাও সেপারেট করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে। আফটার দ্যাট, তারপর, দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড, এই গ্রামের মানুষেরা আর চাপ দিল না, দ্য কাপল, যে এই দম্পতিদেরকে, দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা, অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীরা, বিগান টু সাপোর্ট, শুরু করলে সমর্থন দিতে। এটি নাউনের কাজ করছে, ইনফিনিটিভ এখানে। দেম, তাদেরকে, অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, এবং তারা কথা বলতে শুরু করলো যে বাল্য বিয়ে ও সন্তান ধারণের, তাড়াতাড়ি মানে বিয়ে দেওয়ার বিষয়ে এবং তাড়াতাড়ি সন্তান নেওয়ার বিষয়ে বা বিরুদ্ধে কথা বলতে তারা শুরু করলো। এগেনস্ট মানে বিরুদ্ধে। এই, তোমাদের এর মধ্য দিয়ে এটা শেষ হয়ে গেল। তবে তোমার ইয়ে আছে, বুলিং আছে, এটা আগামীকাল তোমরা ক্লাস করো আরেকবার। কালকে রাত 10টায় একবার ক্লাস করো। বুলিং পড়লে তাহলে শনিবারে কি তোমরা আসবে না কি অবস্থা বলো? না স্যার, আসবো না। আচ্ছা, তাহলে আগামীকাল রাত 10টায় ক্লাস করো, বুলিং পড়িয়ে দিলে তাহলে শেষ, কারণ বুলিং বোর্ড কোশ্চেন হয়ে গেছে, সো ওটা পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই, আমি এটা পিডিএফ করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।